আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। আজ রাতে লেবানন থেকে ফিরবেন 40 জন। এরপরে জানিয়ে দিব চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত 9 জন। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত 11 জন। সর্বশেষ জানিয়ে দিব 4 পরিবারে ইসরায়েলি হামলায় আরও 37 জন ফিলিস্তিন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ মঙ্গলবার 3 ডিসেম্বর লেবানন থেকে রাতে ফিরবেন 40 জন। অন্যদিকে বুধবার 4 ডিসেম্বর 45 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় সোমবার 2 ডিসেম্বর রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতে বাংলাদেশের দূতাবাস। এদিকে দূতাবাস জানা আগামী 4 ডিসেম্বর 65 জনের 13তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে 40 জন বাংলাদেশি দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরার অব্যাহত রয়েছে। সর্বশেষ গত 21 নভেম্বর দেশটি থেকে 82 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে কয়েক দফা লেবানন থেকে দেশে ফিরেছেন 697 জন। গত 27 নভেম্বর যে যুদ্ধবিরোধী চুক্তি হয়েছিল সেটির মধ্যে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে অবসান ঘটে যাচ্ছে বলে আশা করা হয়েছিল, কিন্তু এক সপ্তাহ না যেতে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণ অঞ্চলে 2টি গ্রামে চালানো এই হামলা অন্তত 9 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীর কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আইডিএফ। যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর রাখতে এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফ এর কর্মকর্তারা। হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী অভিযোগ অস্বীকার করেছে। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানোর মধ্যে ইসরায়েলের প্রথম যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছে। হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জবাবের প্রতিরক্ষামূলক সতর্কবার্তা হিসেবে ইসরায়েলের একটি সেনা লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক ও সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ কোনো সামরিক অভিযান চালাবে না। হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলার কমপক্ষে 11 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন দক্ষিণ অঞ্চলে হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের বরাবর যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কমূলক প্রতিক্রিয়া হিসাবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ যুদ্ধবিরোধী পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনুসারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে ইসরায়েল দক্ষিণ লেবাননে কমপক্ষে 4টি বিমান হামলা এবং 1টি আর্টিলারি হামলা করে, যার মধ্যে একটি ড্রোন হামলা ছিল যা একটি মোটরসাইকেলে একজন ব্যক্তিকে হত্যা করে। ইসরায়েল বলেছে যুদ্ধবিরোধী চুক্তির অধীনে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে। গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা গত বছরের থেকে অব্যাহত হামলার মুখে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে 44,466 জনে পৌঁছেছে। সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 21 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা মুখোমুখি হয়েছে।
ফিলিস্তিনি গাজায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। সোমবার 2 ডিসেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধ অপরাধ ও জাতিগত নির্যাতনে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। তিনি 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইয়ালন ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, নেতানিয়াহু অতি ডানপন্থী মন্ত্রিসভায় এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছেন। ইসরায়েলি পাবলিক ও ব্যাড কাস্টমার কানকি ইয়ালন বলেছে, সেখানে গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি। অন্যদিকে নেতানিয়াহু দল লিকুদ পার্টি ইয়ালনকে নির্দিত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো বলেছেন তার অভিযোগ ভিত্তিহীন। গিডিয়ন সারো এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েলে যে ক্ষতি করেছে তা উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না। উল্লেখ্য, টানা প্রায় 14 মাস ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন 44,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনা। সিরিয়ার উত্তর আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার 1 ডিসেম্বর আসাদ বাহিনী পাশাপাশি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটেছে হতাহতের ঘটনাও। তবে বিদ্রোহীদের মোকাবেলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিবে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। বেশ কয়েকটি অসামরিক ভবনের ক্ষতিগ্রস্ত হয়। ইদলিবের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষণ করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানা হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা আইএসটিএস। আসাদ বাহিনী শহরটি নিয়ন্ত্রণ হারানো সিরিয়া গৃহযুদ্ধ এবং নতুন মোড় নিয়েছে। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী। সিরিয়ার রুশ বাহিনী অভিযানের দায়িত্বে থাকা জেনারেলকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া জেনারেল নাম সেগের কিসেল। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী শহরে বেশিরভাগ দখল নেওয়ার পর তাকে বরখাস্ত করা হলো। রোববার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া সিরিয়া আসাদ সরকারের প্রধান মিত্র। সাম্প্রতিক সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে বড় হামলা চালিয়েছে। এর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী, যা আসাদ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্রোহীরা দখল করার পর তাদের বিদ্রোহী অভিযান শুরু করেছে রাশিয়া। 53 বছর বয়সী কিসেলকে বরখাস্ত করার খবরটি প্রকাশ করা হয়েছে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে। এই চ্যানেল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘনিষ্ঠ। এদিকে রয়টার্স এই বিষয়ে মন্তব্য করার জন্য রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বেশ কয়েকবার তার সামরিক বাহিনী রদবদল করেছে, যা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। ফিলিস্তিনে গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলা চালাচ্ছে। এতে এখনো পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ও অনাহারে আছে অসংখ্য মানুষ। ইসরায়েলি বর্বরতায় গাজায় মৃত্যু উপত্যকায় পরিণত হলো এই অগ্রসরে বিদ্রোহী অনেকটা ভূমিকা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসাবে মাহমুদ আব্বাসের। এর জোরে তার বিরুদ্ধে বাড়াচ্ছে সমালোচনা। এছাড়া 2006 সালে ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো নির্বাচনে আয়োজন করেননি তিনি। এ নিয়ে খোদ ফিলিস্তিনদের মধ্যে রয়েছে। এর মধ্যে কয়েকদিন আগে আচমকা নিজেদের উত্তরসূরি হিসেবে রাহুই নাম ঘোষণা করেন আব্বাস। সিরিয়ার উত্তরাঞ্চলীয় নিয়ন্ত্রণ নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এর মধ্যে তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ইদলিবে বিদ্রোহীর লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়া বিমান হামলা যৌথ চালিয়েছে। এতে অন্তত 25 জন নিহত হয়েছেন। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েক বছরের সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা বিরতি কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীব। দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে। নীল জলরাশির বুকে বাড়ছে মাছ ধরার নৌকা।
দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননে ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত তাইরেন শহরে ইসরায়েলি অগ্রসরের কারণে কয়েকদিন আগে এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে চলিত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তাইরেন শহর লেবাননের বিভিন্ন শহরে। এর মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গিয়েছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরে এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল ছড়াইয়ে ব্যস্ত, অনেকে আবার বড়শি হাতে আনছে উপকূলে। অক্টোবর ও নভেম্বর মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নৌকা নামাতে পারেনি জেলেরা। বিদায় নিচ্ছে 2024 সাল। বছর জুড়ে আলোচনায় ছিল গাজা যুদ্ধ। 2023 সালে অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হয়, যা এখনো চলছে। গত সেপ্টেম্বরে লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করে ইসরায়েল। গত প্রায় 14 মাসে ইসরায়েলি হামলায় ও ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ অনেক নেতা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে প্রতিরোধ হিসেবে 7 অক্টোবর হামাসের হামলার নায়কদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েল। গত সেপ্টেম্বরে লেবাননে স্থিত হয়েছে ইসরায়েলের এই অভিযান। যুদ্ধ শুরুর পর গত 14 মাসে বোমা হামলা, বিভিন্ন কৌশলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার মিশনে রয়েছে ইসরায়েল। সর্বশেষ গত 17 নভেম্বর লেবাননের রাজধানী বৈরুত রস আল নাবা এলাকায় হিজবুল্লাহর মিডিয়া শাখায় প্রধান মোহাম্মদ আফিফকে হত্যা করে ইসরায়েল। এর আগে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া ও সিনওয়ার 32 বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্বে দেয় হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত বন্ধে 60 দিনের চুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যপ্রাচ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ইসরায়েল ও আরব সূত্রগুলো। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থায় ইরান ও রাশিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি কিছুটা স্থিতিশীলতা নামতে পারে মনে করছে বিবাদমান পক্ষগুলো। যদি এই 60 দিনের যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে কেবল হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়া নয়, বরং লেবাননের সেনাবাহিনীর সুযোগও তৈরি হবে। মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান দেশের মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েলের ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির উপর কড়া নিষেধাজ্ঞা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলা মেতে উঠবে ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার 29 নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে